হেডলাইন্স ত্রিপুরার সাথে আছেন দাদা, বাঙালির দাদা, মহারাজ, বাঙালির গর্ব, আমাদের গর্ব, ত্রিপুরার গর্ব, দেশের গর্ব, বাঙালির গর্ব, বাঙালির জাতির গর্ব। ত্রিপুরা যখন উনি ব্র্যান্ড হয়েছিলেন তখন ত্রিপুরাকে মানুষ ওইরকমভাবে পর্যটক আসতেন না। আজকে গভর্নমেন্টের যে তথ্য অনুযায়ী প্রায় 100 গুণ পর্যটক বেড়েছে ত্রিপুরাতে, বিদেশ থেকে পর্যটক আসছে। যার কারণে আসছে, আজকে উনি কথা বলবেন আমাদের সাথে, ত্রিপুরাবাসীর সাথে। কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে? আমি খুব খুশি শুনে অ্যাকচুয়ালি। আর আমি এসেছিলাম বছর 2 আগে বোধহয়। আর আমি ছবি মুড়াতে যাই, আমি ছিলাম, আমার ভাই সৌমেন্দু ছিল, তারপরে আরও লোকেরা ছিল আমার সাথে। আমি দেখে অভিভূত। আমি পৃথিবীর বহু জায়গায় ট্রাভেল করেছি, সব জায়গায় তো সাইট সিন করা হয় না, কিন্তু ছবি মুড়ার সৌন্দর্য আর র বিউটি দেখে আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে। যেটা ত্রিপুরার দরকার ছিল যে বিভিন্ন মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। আপনি দেখবেন ইনস্টাগ্রাম যখন খুলবেন, সুইজারল্যান্ড যাকে মানুষ মনে করে যে পর্যটনের একটা দারুণ জায়গা, সারাক্ষণ ইনস্টাগ্রাম খুললেই দেখবেন কোথায় ভালো, কোথায় কি, কোথায় যাওয়া উচিত, এই সারাক্ষণ আসতে থাকে, কারণ সেখানে ট্যুরিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যখন থেকেই ত্রিপুরার পর্যটনের মানুষের কাছে খবর পৌঁছেছে, সেখান থেকে তারপর থেকে মানুষ ত্রিপুরা আসা পৌঁছেছে। আর আমি মনে করি আরও বেশি হতো যদি লাস্ট 1-1.5 বছর বাংলাদেশের এই ইস্যুটা না হতো। কারণ কলকাতা, ত্রিপুরা প্রচুর বাংলাদেশি আসে, কারণ বাংলা ভাষা, বাংলা বলে, তারা এখানে বেড়াতে আসে, তারা ভারতবর্ষ দেখতে আসে, কারণ তাদের কাছে ভারতবর্ষ একটা 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 বিরাট দেশ। তো সেই দিক দিয়ে আমার মতে এই ফিউচারে আরও বাড়বে। আর আমি সবাইকে বলবো ত্রিপুরায় আসুন। আমি অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যখন আসছিলাম, আমি সৌমেন্দুকে বলছিলাম যে রাস্তাঘাট কী সুন্দর, রাস্তাঘাট, চওড়া রাস্তা, পরিষ্কার রাস্তা। আর আমি এই ত্রিপুরা দেখেছি 1987 সালে প্রথম যখন খেলতে আসি। একটা কলেজ মাঠে খেলা ছিল, তখন স্টেডিয়ামও ছিল না, এখন সিএম সাহেব স্টেডিয়াম বানাচ্ছেন। প্রথম বল পড়েছিল উইকেটে, এরকম বালি ফেটে, হ্যাঁ, আর সেখান থেকে আজকে ত্রিপুরায়। তো আমি বাংলা ভাষা বলি, ত্রিপুরার মানুষ বাংলা ভাষা বলে, তা সেদিক দিয়ে আমি সত্যিই আনন্দিত যে এই শহরের, এই স্টেটের এত উন্নতি হয়েছে। দাদা, এই ত্রিপুরাকে আমরা মিনি ভারত বলি, কারণ বিভিন্ন ভাষা, সংস্কৃতি, অনেক জাতিগোষ্ঠী, আমাদের জাতি, জনজাতি, মিক্সড পপুলারিটি, আমাদের মিক্সড পপুলেশন আমাদের। আপনাকে ত্রিপুরাতে এসে মানে এই যে আমাদের যে সংস্কৃতি, কীরকম লেগেছে, কি বলবেন? মানে গোটা দেশের কাছে আপনার মেসেজটা কী যাবে? যেমন বাঙালি সংস্কৃতি, ত্রিপুরারও তাই। আমার দাদাগিরির শো হয়, এত বড় পপুলার শো, কত কত পার্টিসিপেন্ট আসে জানেন ত্রিপুরা থেকে? প্রচুর মানুষ আসে। তাই আমার কাছে কানেক্টিভিটিটা অনেক অনেক সহজ আর সিম্পল, কারণ আমরা এক ভাষা বলি, বাংলা। বাংলা ব্যবহার এক, জীবনযাপন এক, খাওয়া দাওয়া এক। বাঙালিদের কাছে মাছ খুব ইম্পর্টেন্ট, ত্রিপুরার মানুষের কাছে মাছ খুব ইম্পর্টেন্ট। আর খুব সাধারণ মানুষ সবাই, সোজা সাপটা সাধারণ মানুষ। তাই ত্রিপুরা এসে, আমি আগেও ত্রিপুরা এসেছি, আগে এসেছিলাম এই জিঞ্জার হোটেলে, সেখান থেকে আজকে এই পোলো হোটেলে আপনার সাথে ইন্টারভিউ চলছে। তো এই প্রোগ্রেস, ডেভেলপমেন্ট আমি দেখেছি অ্যাকচুয়ালি। তো সেই দিক দিয়ে আমি আরও চাইবো যে রাজ্য এগোক, রাজ্যে যারা দায়িত্বে আছেন তারা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাক, কারণ এখানে অনেক পোটেনশিয়াল আছে। সৌরভ গাঙ্গুলি জীবনে সব কিছু পেয়েছে, সব কিছু করেছে, নাম যশ গোটা বিশ্বে বাঙালিকে চিনিয়েছে। সৌরভ গাঙ্গুলি আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে? আমি কিছু চাই না। যখন খেলতাম তখনও চেয়ে কিছু হবে না, মানে খেটে কাজ করেই তবে হবে। আর কি জানেন, মানুষ সময়ের সাথে বিভিন্ন স্টেজে যায়, বয়সের বিভিন্ন স্টেজ। ছোট যখন থাকেন তখন তার চিন্তাধারা আলাদা, মাঝবয়সী যখন হন তখন তার চিন্তাধারা আলাদা, আর একটু যখন বয়স বাড়ে তখন তার চিন্তা পাল্টায়। তাই
আগে কি হয়েছে, আগে কি ভেবেছেন, আগে কিভাবে কি করেছেন, তার সঙ্গে প্রেজেন্টের কোনো কানেকশন থাকে না, মানে রেট্রোস্পেক্ট কিছু থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো মানুষের জীবনে, কারণ সবাই তো এক হয় না, সবাই ভারতের প্রধানমন্ত্রী হয় না, সবাই ইন্ডিয়া ক্যাপ্টেন হয় না, সবাই বড় বিজনেসম্যান হয় না, সবাই বড় শিক্ষাবিদ হয় না, বা ফিল্মের মানুষ হয় না। কিন্তু সবার জীবনের একটা পার্সপেক্টিভ থাকা উচিত যে wherever I go I make a difference। আমার সেই পার্সপেক্টিভ যে ইটস নট জাস্ট অ্যাবাউট টার্নিং আপ, ইটস অ্যাবাউট মেকিং আ ডিফারেন্স। তো সেইভাবেই জীবনযাপন করি, যখন যে কাজ আসে, যখন যে সুযোগ আসে সেটাকে ভালো করে করার। সৌরভ গাঙ্গুলি সকালে ঘুমের থেকে উঠে কি খায়, সৌরভ গাঙ্গুলি কিভাবে খেলতে যেত, কিভাবে বড় হয়েছে, সেটা বাঙালির ঘরে ঘরে মুখস্থ। শিশুদের বলে এরকম করো, সৌরভ গাঙ্গুলি এরকম করতে, সৌরভ গাঙ্গুলি সকালে এই খায়, তুমি ওই খাও। এটা বাঙালির মধ্যে, এটা দুই বাংলায় এটা একদম মুখস্থ, প্রতিবেশী বাংলাদেশেও মুখস্থ। আপনার একটা আইকন বাঙালির, বাংলাদেশে, ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে বাঙালি যেখানে যেখানে আছে, একটা ধোঁয়াশা সৌরভ গাঙ্গুলির মধ্যে সবসময় একটা আলোচনা হয়। সৌরভ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে, সৌরভ গাঙ্গুলি কি আসলে রাজনীতি আসবে, কেউ বলে আমার দলে, কেউ বলে অমুক দলের। এটা কি সৌরভ গাঙ্গুলি কি এই জীবনে স্পষ্ট করবে না? আমি আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই। আমি আগেও বলেছি, ভবিষ্যতেও তাই বলবো, সব কাজ সবার জন্য নয়। একটা সোসাইটিতে পলিটিশিয়ানও থাকে, স্পোর্টসম্যানও থাকে, বিজনেসম্যানও থাকে, অ্যাক্টারও থাকে, সাধারণ মানুষও থাকে, সাধারণ কর্মজীবী মানুষ থাকে। তাই নিয়েই সোসাইটি। সবাইকে সব কিছু হতে হবে এটা কোথাও লেখা নেই, আর হওয়া উচিতও নয়। কারণ সবাই সব কিছু জানে না, সবাই সব কিছু জানে না, সবাই সব কিছু করতেও পারবে না। তাই আমি বরাবর বলে থাকি যে রাজনীতিতে আমার ইন্টারেস্ট আছে, খবর রাখি, কারণ তারাই তো আপনাদের জীবনকে বা আপনার সবার জীবনকে ইনফ্লুয়েন্স করে, তাদের ডিসিশন, তাই খবর রাখি। কিন্তু রাজনীতিতে যোগের আমার কোনোদিন কোনো ইন্টারেস্ট নেই। এত সৌরভ গাঙ্গুলির প্রতি এত কি আকর্ষণ, অমিত শাহ খেতে যান, মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রোগ্রামে ডাকেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাকেন, পর্যটন মন্ত্রী ডাকেন, সৌরভ গাঙ্গুলির প্রতি এত রাজনীতিকবিদদের এত আকর্ষণ কেন তাহলে? রাজনীতিবিদটা লোকের চোখে পড়ে, ডাকে তো সবাই। সচিন তেন্ডুলকারও বাড়িতে ডাকেন, যখন ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম কুইন এলিজাবেথ ওনার বাড়িতে ডেকেছে চায়। সাধারণ মানুষ ডাকে, আমার পিসি ডাকে, আমার কাকা ডাকে, আমার জ্যাঠা ডাকে, সবাই ডাকে বাড়িতে। কিন্তু এই রাজনীতিবিদেরটাই চোখে পড়ে, কারণ মানুষ সেটাকে খবরে তৈরি করতে ভালোবাসে। কিন্তু সেটাও বুঝতে হবে যে একটা সাকসেসফুল মানুষ ক্রিকেটের তরফ থেকে, খেলাধুলোর জগতে, বা একটা সাকসেসফুল মানুষ পলিটিক্যাল জগতে দেখা হতেই পারে, আমন্ত্রণ হতেই পারে, হওয়া উচিতও, কারণ সোসাইটি এইভাবেই হয়। কিন্তু কিছু কিছু জিনিস হাইলাইট হয়, সেটাকে আপনি মনের মধ্যে নিলে হবে না। সৌরভ গাঙ্গুলি মানিকবাবুর সাথে বা অমিত শাহর সাথে বা মমতাদির সাথে আলাপ মানেই রাজনীতি করেন। ঠিক যেমনি অমিত শাহ, মানিকবাবু, মমতাদি, সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলাপ মানে ওনারা ক্রিকেট খেলেন না। সোসাইটিতে সমস্ত মানুষের সাথে সমস্ত মানুষের সম্পর্ক, পরিচয়, এই নিয়েই সোসাইটি। আর এটা মানুষদের বুঝতে হবে, ম্যাচুরিটি লেভেলটা থাকতে হবে। যদি আমি বদার করি না কিছু। একটা জিনিস, সৌরভ গাঙ্গুলি যেসব প্রোডাক্ট দেখে বা যেসব প্রোডাক্টের বিজ্ঞাপন করে, মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। এই জায়গাটা সৌরভ গাঙ্গুলির এখন পর্যন্ত ক্লিন ইমেজ এত বছর ধরে, এটা কিভাবে ধরে রেখেছে? তার কারণ হচ্ছে যে প্রোডাক্টটি আমি এন্ডোর্স করি বা যার সাথে জুড়ি, তাকে জিজ্ঞেস করি যে আমার কাজ তো দুদিনের, 363 দিনের বাকি কাজ তোমার কাজের কোয়ালিটি আছে তো। তাই আমি জিজ্ঞেস করি, যেমন বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত আমি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করি যে আপনার কিরম কাজ চলছে, কাজ এগোচ্ছে কিনা। ক্রেডিবিলিটি খুব ইম্পর্ট্যান্ট। তাই যখন কোনো কিছু সাথে যুক্ত হওয়া হয়, তার ক্রেডিবিলিটিটাও দেখা খুব ইম্পর্ট্যান্ট। তাই ইটস এ ব্যালেন্স। এই যে যুক্ত হয়ে গেলাম বলে নয়, প্রচুর
বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হবার অপরচুনিটি আসে, হই না তো? কারণ আমি তাদের ওয়াকিবহাল নই যে তারা কিভাবে কি করতে চায় বা তারা ট্রান্সপারেন্টলি জিনিস এগোতে চায় কিনা। আমার কাছে অনেস্টি খুব ইম্পর্টেন্ট। মানুষ ভুল করে, ভুল মানুষের জীবনে হবেই, ভুল ঠিক নিয়েই মানুষের জীবন, কিন্তু ইফ দি ইন্টেন্ট ইজ অনেস্ট তাহলে কিছু ম্যাটার করে না। এবার একটু যে জগৎটা সৌরভ গাঙ্গুলির জগতে কিছু সময় আমাদের আলোচনা প্রায় শেষের পথে, ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে? ভালো, খেলায় হার জিত থাকবে। এই সাউথ আফ্রিকাকে হারালো ওয়ানডে সিরিজে। টেস্টে ইন্ডিয়া ভালো খেলেনি, কিন্তু মনে রাখতে হবে যে টেস্টে ইন্ডিয়া বিরাট কোহলি, রোহিত শর্মা ছেড়ে দেওয়ার পর একটা নতুন যুগের শুরু। কিন্তু আমি তাও মনে করি যে ভারতবর্ষে যা ট্যালেন্ট, ভারতবর্ষে যা প্লেয়ার, ভারতের এই ট্রানজিশনে বেশি সময় লাগবে না। ওয়ানডে ক্রিকেটে তো ভালোই, সাউথ আফ্রিকার সঙ্গে এখন T20 চলছে, 1-all সিরিজ। সাউথ আফ্রিকা দুর্ধর্ষ টিম। আমি সাউথ আফ্রিকাকে এই সিরিজে যতবার দেখেছি, আমি ওই স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার সাথে খেলেছি, ক্যাপ্টেন ছিলাম আমি জানি ওই টিম কত শক্ত আর কত ভালো টিম ছিল। এই সাউথ আফ্রিকা, আমি বলছি না স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার মতো টিম, কিন্তু এই সাউথ আফ্রিকা দারুণ টিম। তাই ভারতকে ভালো খেলতে হবে। টেস্ট সিরিজ হেরেছে, ওয়ানডে 2-1 লাস্ট ওয়ানডেতে গিয়ে জিতেছে, T20 সিরিজ 1-all। ভারতকে বুদ্ধি করে ঠিক ডিসিশন নিয়ে মজবুতভাবেই T20 সিরিজ খেলতে হবে, নাহলে কিন্তু সাউথ আফ্রিকা যেটা বলে না কম্পিটিটিভনেস, হারিয়েও দিয়ে চলে যেতে পারে। আমি বলছি না হারাবে, কিন্তু যদি ভারত ভালো না খেলে, গেমটাকে আপলিফট না করে, সাউথ আফ্রিকা কিন্তু ভালো টিম। এই টিমে ক্রিস্টিয়ান স্টাবস খেলছে না, করবিন বশ খেলছে না, ফুল স্ট্রেংথ হলে খুব ভালো টিম। একটা জিনিস ইদানিং গোটা দেশে খুব সমালোচনা আলোচনা, বিশেষ করে বঙ্গে এটা হচ্ছে, জানি না সৌরভ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা, যে মেয়েদের ক্রিকেট নিয়ে, এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমার আর জয়সার যা উদ্যোগ ছিল 2019 সালে, আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, জয়সার সেক্রেটারি ছিল। যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায়, মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে। WPL যেটা হয় সেটা আমাদের সময় থেকেই শুরু, হয়তো ইমপ্লিমেন্ট হয়েছে আমার টেনিওর শেষ হওয়ার পর, কিন্তু এর সমস্ত কিছু ফর্মালাইজেশন ওইখান থেকেই শুরু হয়। আপনি বাংলায় দেখবেন আমাদের প্রিমিয়ার লিগ হয়, সেখানে মেয়েদের টুর্নামেন্ট একসাথে ছেলেদের সাথেই শুরু হয়েছে। তাই কোনো মানুষ পুরো ইন্টারভিউ থেকে দুটো লাইন তুলে যদি সেটাকে দেখায়, সেটা তো আসলে ইন্টারভিউ নয়। আর কি জানেন তো, পাবলিক পার্সন তো, যে আমি বহু দেখেছি, 30 বছর ধরে দেখছি, সেজন্য আমার কাছে ম্যাটার করে না। সেই জন্য আমি বলি না, নিজের ইন্টিগ্রিটি আর অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল সৌরভ গাঙ্গুলি। মণিশঙ্কর IPL-এ লিস্টেড আছে। মণিশঙ্কর জায়গাতে যেতে পারছে না কেন? আমি অ্যাকচুয়ালি ওর কেরিয়ারকে লাস্ট 2-3 বছর ফলো করিনি। ভালো অলরাউন্ডার, জোরে বোলার, ব্যাটসম্যান। আমি অ্যাকচুয়ালি 2-3 বার IPL-এ যখন প্রথম জুড়ি 2019 সালে, ওনাকে ট্রায়ালে 2-3 বার আমি আমন্ত্রণও জানিয়েছিলাম খেলার জন্য। কি জানেন তো, ওই লেভেলে, ফার্স্ট ক্লাস লেভেল থেকে বেরিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেলে একটা মানসিক দৃঢ়তা লাগে, একটা গাটস লাগে, গাটস, কারেজ, ডিটারমিনেশন, কম্পিটিটিভনেস, যেগুলো খেলার ওপরে। টেকনিক, অ্যাবিলিটি একটা, কিন্তু মেন্টাল মেকআপ, ক্যারেক্টার মেকআপ তার নেক্সট লেভেলটা, যেটা অ্যাকচুয়ালি ওই লেভেলে ভালো খেলার জন্য সাহায্য করে। তাই আমি ওকে দেখিনি লাস্ট 2-3 বছর, সেই জন্য বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারি, যদি ওর সেলফ বিলিভ থাকে, যদি ভয় ডরহীন হয় মণিশঙ্কর, নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে। গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে? না, কোনো অসন্তোষ নেই। খেলায় হার জিত আছে। এই তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, এশিয়া কাপ জিতলো, খেলায় হার জিত আছে, থাকবে। ভারতের কোচ, সন্তোষ অসন্তোষের ব্যাপার নয়, কিন্তু প্রচুর সহযোগিতা থাকবে ওর। আমরা ওনাকে সাপোর্ট করি, ও আমার সাথে খেলেছে, আর আশা করব ভারতীয় টিমকে এগিয়ে দেবে। স্বামী কি ষড়যন্ত্রের শিকার? না, ষড়যন্ত্রের শিকার হলে 70টা টেস্ট খেলে, 70টা টেস্ট খেলেছে।
হয় অনেক সময় বাদ পড়তে হয়। আমি 80টা টেস্ট খেলে বাদ পড়েছিলাম 6 মাসের জন্য। ও তো খেলায় তো থাকবেই, কেউ বাদ পড়বে, কেউ আবার খেলবে, আবার ফিরবে। আমি মনে করি স্বামী আবার ফিরবে, স্বামীর মধ্যে ওই অ্যাবিলিটি আছে, তাই তার জন্য শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলেছি বাঙালির আইকনের সাথে। আপনারা দেখেছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে প্রথমবার ভারতের প্রাক্তন অধিনায়ক আমাদের বাঙালির আইকন বিভিন্ন প্রশ্নের সোজাসাপটা উত্তর দিয়েছে। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।